ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা অ্যালকিনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা অ্যালকিন সম্পর্কে কিছু তথ্য যেগুলো পূর্বেই জেনে এসেছি যে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অর্থাৎ দুটি পাশাপাশি কার্বন পরস্পরের সাথে ডাবল বন্ডে আবদ্ধ থাকে এই অ্যালকিনে। এবং এই দ্বিবন্ধনটা থাকার কারণে কিন্তু অ্যালকিন রাসায়নিকভাবে অনেকটা সক্রিয় হয়ে থাকে, কারণ এই দ্বিবন্ধনের মধ্যে একটা শক্তিশালী বন্ধন থাকে এবং আরেকটা থাকে দুর্বল বন্ধন। শক্তিশালী যেই বন্ধনটা সেটাকে বলা হয় সিগমা বন্ধন, আর দুর্বল যে বন্ধনটা তার নাম হচ্ছে পাই বন্ধন। এই সিগমা এবং পাই বন্ধন নিয়ে তোমরা উচ্চতর শ্রেণীতে অর্থাৎ এইচএসসিতে গিয়ে বিস্তারিত ধারণা পাবে। এখন শুধুমাত্র জানার জন্য বলে রাখছি যে আমরা সাধারণত অ্যালকিনের বিক্রিয়ায় যে বন্ধনটা ভেঙে যেতে দেখি সেটা হচ্ছে সেই দুর্বল বন্ধনটা, অর্থাৎ পাই বন্ধনটা ভেঙে যেতে দেখি। এবং এর পরবর্তীতেই অ্যালকিন কি হয়, সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তোমরা ইতিমধ্যেই জেনে এসেছো যে আমরা কাদেরকে সংযোজন বিক্রিয়া বলি। প্রথমেই অ্যালকিনের রাসায়নিক ধর্মের প্রথম যেই ধরনের সংযোজন বিক্রিয়াটা আমি দেখাবো সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন। এখানে বলা হচ্ছে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিনকে হাইড্রোজেনের সাথে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। এখানে আসলে এটাকে আমরা যদি সাধারণভাবে বলি তাহলে ঘটনাটা এরকম দাঁড়াবে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনকে হাইড্রোজেনের সাথে এত তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। অর্থাৎ এখানে আমরা যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি তোমরা একটু লক্ষ্য করো, এই বিক্রিয়াটাতে দেখানো হচ্ছে কাকে, এখানে আমরা ইথিনকে দেখতে পাচ্ছি। ইথিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, যেহেতু সেটা হচ্ছে কি একটা অ্যালকিন। এখানে যখন আমি হাইড্রোজেন যোগ করছি, খেয়াল রাখতে হবে যেটা তোমাদেরকে আমি পূর্বে বলে এসেছি যে তীর চিহ্নের এই জায়গাটাতে প্রভাবক এবং আমাদের প্রয়োজনীয় যে তাপমাত্রা কিংবা চাপ সেটাকে উল্লেখ করা হয়ে থাকে। এখানে আমাদের প্রয়োজনীয় প্রভাবকটা হচ্ছে নিকেল, নিকেলের প্রতীক ব্যবহার করা হচ্ছে। আর এখানে আমাদের প্রয়োজনীয় তাপমাত্রাটা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তো যখন এই বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে তারপরেই আমরা ইথেনকে পাচ্ছি। এবার এটা কিভাবে সংগঠিত হয়, প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি কাকে, ইথিনকে দেখতে পাচ্ছি, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড এবং এই কার্বনের তাহলে বাকি দুটি হাত খালি, যেখানে একটা একটা করে হাইড্রোজেন আছে। এই কার্বনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যখন এখানে হাইড্রোজেন যোগ করা হচ্ছে তখন কি এই ডাবল বন্ডটা ভেঙে যায়, তাহলে এই ডাবল বন্ডটা কি একই সাথে এই কার্বনের এবং এই কার্বনেরও। তার মানে কি এখানকার একটা বন্ধন ভেঙে গেলে কার্বনের এই পাশে একটা হাত সৃষ্টি হয়ে যাবে, এই কার্বনের এই পাশে একটা হাত সৃষ্টি, যেটা আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি। তাহলে দেখো তাদের মধ্যকার ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এদিকে এবং এদিকে একটা একটা করে হাত সৃষ্টি হলো। এরপরে সেখানে হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যায়। যখন এই ঘটনাটা ঘটলো তখনই কি আমরা ইথিন থেকে ইথেনকে পেয়ে গেলাম। তাহলে C2H6 এটা হচ্ছে কি ইথেনের আণবিক সংকেত, আর এখানে আমরা ইথেনের গাঠনিক সংকেতটা দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি অন্য কোনো একটা যৌগ নিয়ে কাজ করতাম, যেমনটা ধরো আমি যদি এখানে প্রোপিনকে নিয়ে আসতাম, এখানে আমরা প্রোপিনকে একটু দেখি, CH3 CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ডটা তুমি বাম দিকেও দিতে পারো, অর্থাৎ এই জায়গাটাতেও ডাবল বন্ড দিতে পারো, তখন কি স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হবে। তাহলে এখানেও আমি যদি হাইড্রোজেন যোগ করি একইভাবে আমরা বিক্রিয়াটা দেখতে পাবো, অর্থাৎ এখানেও আমার প্রভাবকটা হবে কি নিকেল, এবং এখানে আমাদের যে তাপমাত্রাটা সেটা হচ্ছে কত, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে তাহলে কি ঘটনা ঘটবে, এই যে ডাবল বন্ড যেটা সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কার্বনের কি এই কার্বনের একটা হাত সৃষ্টি হবে আর এই কার্বনের একটা হাত সৃষ্টি হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো, আমি যদি একটু ভেঙে দেখাই CH3, তাহলে এখানে যতটুকু আছে আমি সেখান থেকে ভেঙে দেখাচ্ছি। এই যে তাহলে ডাবল বন্ডটা CH2, তাহলে এই ডাবল বন্ডটা কি হবে, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, তখন এই কার্বনে একটা হাত সৃষ্টি হবে, এই কার্বনে একটা হাত সৃষ্টি, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন। তাহলে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমাদের প্রোপেনের সংকেত, তার মানে প্রোপিনের সাথে হাইড্রোজেন যোগে তুমি প্রোপেন পেয়ে গেলে। তাহলে এইভাবে আমরা হাইড্রোজেনের সংযোজনগুলো করতে পারবো। আমরা পরের বিক্রিয়াটাতে চলে যাই। পরবর্তীতে বলা হচ্ছে এবার কি, এবার হচ্ছে পানি সংযোজন। তার মানে অ্যালকিনের সাথে পানি সংযোজন ঘটাবো, কিন্তু এখানে আমরা ফসফরিক অ্যাসিডকে প্রভাবক হিসেবে ব্যবহার করব, এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল মানে এক ধরনের অ্যালকোহল সৃষ্টি করবে। এই হচ্ছে সেই বিক্রিয়াটা যেখানে আমরা ইথিনকে চিনি, একটু আগেও দেখে এসেছি। পানি যোগ করছি এবং এখানে আমাদের প্রভাবক হিসেবে রয়েছে ফসফরিক অ্যাসিড, এবং এই বিক্রিয়াটা ঘটাতে হবে কি
উচ্চ তাপমাত্রায় এবং উচ্চ চাপে। ফসফরিক অ্যাসিডের সংকেতটা জেনে রাখতে হবে তোমাদের, কারণ বাংলায় না দিয়েও কখনো কখনো রাসায়নিক সংকেত দিয়ে দিতে পারে। H3PO4 এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। তাহলে এখানে কাকে সৃষ্টি করছি আমরা? এখানে সৃষ্টি হচ্ছে ইথানল, যেটা কি এক ধরনের অ্যালকোহল। কিভাবে বুঝলাম? এই যে OH কার্যকরী মূলক বিশিষ্ট যেই হাইড্রোকার্বনগুলো, তারাই হচ্ছে অ্যালকোহল। তাহলে প্রথমে আমরা ইথিনকে দেখতে পাচ্ছি, তার গাঠনিক সংকেতটা। এরপরে এটা ভেঙে যায় যখন বিক্রিয়াটা সংগঠিত হতে থাকে, অর্থাৎ ডাবল বন্ডটা ভেঙে 2 কার্বনে হাত সৃষ্টি হয়ে যায়। এবং পানিকে ভাঙলে আমরা কি পাবো? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন H+OH-, তারা কি করবে? এই 2 হাতে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে এবার তুমি গাঠনিক সংকেতটা লক্ষ্য করো যে এখানে 2টা কার্বন রয়েছে, তার মানে তার নামের প্রথম অংশ কি হবে? ইথ। এবং যেহেতু এখানে কি এইচ এর পরিবর্তে আছে কি? OH, আর OH যেখানে থাকবে কার্যকরী মূলক হিসেবে, সেটা কি হবে? সেটা হবে অ্যালকোহল। তার মানে এই হাইড্রোকার্বনটার নামটা কি হবে? তার নামটা হবে ইথানল। একইভাবে তোমরা মিথানলের নাম পড়ে এসেছো, মিথানল, প্রোপানল, বিউটানল, আমরা তাদেরকেও প্রস্তুত করতে পারি এখানে আসলে ঠিক একইভাবে বিক্রিয়াটা সংগঠিত করে। অর্থাৎ এখানে ইথিনের পরিবর্তে তুমি যদি প্রোপিন নাও, তাহলে এখানে কি? প্রোপানল পাবে, এরকম আর কি বিষয়টা। অর্থাৎ তুমি প্রতিটা বিক্রিয়াকে সাধারণ বিক্রিয়ার একটা প্যাটার্নে ফেলে যে কোনো ধরনের বিক্রিয়া সেখানে বা যে কোনো ধরনের হাইড্রোকার্বন নিয়ে তুমি কাজ করতে পারো, ইথিন, প্রোপিন, বিউটিন। অ্যালকোহলকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসেবেও ব্যবহার করা হয় বলে এই বিক্রিয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, যে ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে অ্যালকিনের পানির বাষ্পের সাথে বিক্রিয়া যেটা। এর পরের বিক্রিয়াটাতে আমরা চলে যাচ্ছি, যেটা হচ্ছে ব্রোমিন সংযোজন। এবং এই ব্রোমিন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা কোনো একটা পদার্থ বা কোনো একটা হাইড্রোকার্বন সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা আইডেন্টিফাই করতে পারি। এখানে কি করা হচ্ছে একটু খেয়াল করে দেখো। ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করা হয়। যোগ করলে ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে সেখানে নতুন একটা যৌগ উৎপন্ন করে, যার নামটা হচ্ছে ডাইব্রোমো ইথেন। নামটা একটু খেয়াল করো, ডাইব্রোমো ইথেন। তার মানে এটা হচ্ছে কি? অ্যালকেনের একটা প্রতিস্থাপক। তার মানে অ্যালকেনের হাইড্রোজেনকে ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত করা হয় এবং এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণটা অপসারিত হয়ে যায়। তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে, আচ্ছা পরের লাইনটা একটু দেখে নিই, যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে এবং ইথিন যে একটা অসম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়াটা দ্বারা প্রমাণিত হয়। এটা কিরকম আসলে? এটা হচ্ছে যে আমরা ধরো তোমাকে একটা বিকারক বোতলে কিংবা কোনো একটা বিকারে তোমাকে একটা হাইড্রোকার্বন আমি দিয়ে দিলাম এবং দিয়ে বললাম তুমি আমাকে পরীক্ষা করে দেখাও যে এই হাইড্রোকার্বনটা কি অ্যালকিন নাকি এটা অ্যালকেন। তখন আমরা এই বিক্রিয়াটা ঘটাবো, অর্থাৎ সেই দ্রবণটার মধ্যে আমরা ব্রোমিন দ্রবণ যোগ করব। যদি দেখি যে সেখানকার ব্রোমিন দ্রবণের যে বর্ণটা লাল বর্ণ, সেটা যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ লালটা লালই থেকে যায়, তাহলে বুঝবো যে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল পাত্রটাতে, তার মানে অ্যালকিন ছিল। আর যদি দেখি যে ব্রোমিনের লাল বর্ণটা দূরীভূত হয়ে গেছে, তখন বুঝবো যে সেখানে অ্যালকিন ছিল। কিরকম ঘটনাটা একটু দেখো। বিক্রিয়াটা হচ্ছে এরকম, যেখানে আমরা ইথিনকে দেখে আসছি, একটু আগেও দেখেছি আমরা ব্রোমিন যোগ করছি, এখানে ডাইব্রোমো ইথেন সৃষ্টি হচ্ছে। আমরা বিক্রিয়াটা একটু গাঠনিক সংকেত দিয়ে ভেঙে দেখি, তাহলে তোমরা সবাই বুঝতে পারবে। এটা হচ্ছে ইথিনের কি? গাঠনিক সংকেত। যখন এখানে ব্রোমিন যুক্ত হবে, মানে বিক্রিয়াটা সংগঠিত হবে, ওরকমই একটা স্টেজে আমরা দেখতে পাই যে ডাবল বন্ডটা ভেঙে গেছে এবং এই কার্বনে একটা একটা করে হাত বের হয়ে গেছে। এখানে ব্রোমিন এসে যুক্ত হবে, এই যে খেয়াল করো, ডাইব্রোমো ইথেন। তার মানে এই 2 হাতে যদি ব্রোমিনের পরিবর্তে হাইড্রোজেন যুক্ত হতো, এর নামটা কি হতো? এর নামটা হতো তখন ইথেন। কিন্তু এখন তো আর সেই ইথেন নেই, কারণ 2টা হাইড্রোজেনকে রিপ্লেস করা হয়েছে কি? 2টি ব্রোমিন দ্বারা। সেজন্য এর নামটা হচ্ছে ডাইব্রোমো। 2টা ব্রোমিন, এই জন্য ডাইব্রোমো। আর তার যেই পূর্বের নামটা ইথেন, সেটা হচ্ছে এখানে দেয়া হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের অ্যালকেন, যেখানে তার 2টা হাইড্রোজেন 2টা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। মূলত আমাদের এখানে বুঝতে হবে যেটা, যে এটাও কি এক ধরনের সংযোজন বিক্রিয়া। অর্থাৎ এখানে Br2 মানে ব্রোমিনের পরিবর্তে যদি H2 অর্থাৎ হাইড্রোজেন থাকতো, তাহলে কি এখানে ইথিন থেকে আমরা ইথেন পেয়ে যেতাম। সেরকমই একটা সংযোজন বিক্রিয়া। কিন্তু তাহলে এটা স্পেশাল কেন? স্পেশাল ঠিক এই কারণটাতে, খেয়াল করে দেখো। এখানে ইথিন ছিল পাত্রে, এরপরে সেখানে আমরা লাল বর্ণের ব্রোমিন দ্রবণটা যোগ করছি।
এবং কিছুক্ষণ পরেই দেখব যে আমরা এই যে তার লাল বর্ণটা দূরীভূত হয়ে গেল। কেন দূরীভূত হলো? কারণ ব্রোমিন যখন আমি ইথিনের সাথে যোগ করলাম তখন কি তারা বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন বানিয়ে ফেললো। তাহলে ব্রোমিনের কি আলাদা করে আর অস্তিত্বটা থাকলো? থাকলো না, কিন্তু সে ইথিনের সাথে সংযোজন বিক্রিয়ায় অংশ নিয়ে এই যৌগটাকে উৎপন্ন করে ফেললো। অর্থাৎ এখন যে পাত্রে অংশটুকু রয়েছে, এই যে লিকুইডটা আমরা দেখতে পাচ্ছি বা তরলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই পদার্থটা ডাইব্রোমো ইথেন। এই কারণেই এটা হচ্ছে কি, এটা আমরা অ্যালকিনের একটা বা অসম্পৃক্ত যৌগের একটা আইডেন্টিফিকেশন, যে আমরা যখন ব্রোমিন সংযোজন বা ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা করব সেটা দিয়ে আমি বুঝে যাব যে আমি যে হাইড্রোকার্বনটা নিয়ে কাজ করছি সেটা কি অ্যালকেন নাকি সেটা অ্যালকিন, অর্থাৎ সেটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। তাহলে আমি শুরুতে যেটা বলে এসেছিলাম যে ব্রোমিন দ্রবণ দেওয়ার পরে যদি আমি দেখি যে এখানে ব্রোমিন দ্রবণটা পূর্বে যে হাইড্রোকার্বনটা বা পদার্থটা ছিল, ব্রোমিন দ্রবণ দেওয়ার পরে যদি দেখি কালারটা কি, ব্রোমিন দ্রবণ তো লাল বর্ণ, এই লাল বর্ণটা লালই রয়ে গেছে, তার মানে আমি বুঝবো কি যে আমাদের যে হাইড্রোকার্বনটা এখানে ছিল সেটা ছিল সম্পৃক্ত, এই জন্যই সে ব্রোমিনের সাথে বিক্রিয়া করেনি, তার মানে সে ছিল অ্যালকেন। আর যদি দেখি একটু আগে যে অ্যানিমেশনটা দেখালাম, তাহলে আমরা বুঝবো কি যে লাল বর্ণটা যখন দূরীভূত হয়ে যাবে তার মানে সেখানে আর কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল না, সেখানে অবশ্যই একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল যেটা ব্রোমিনের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করেছে। ঠিক একইভাবে পরের বিক্রিয়াটাও আমরা দেখব, যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ যেই বিক্রিয়াটা। ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ এবং পটাশিয়াম হাইড্রক্সাইড যোগ করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়, একটা পদার্থ উৎপন্ন হয়, তার নামটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয়। একটু আগের বিক্রিয়ায় কি হয়েছিল? ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়েছিল, এবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বা বেগুনি বর্ণটা অপসারিত হয়ে যায়। কেন অপসারিত হয়? ঠিক একই কারণে, অর্থাৎ অ্যালকিন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সে এই পদার্থের সাথে যুক্ত হয়ে যায়, মানে সংযোজন বিক্রিয়া ঘটে নতুন পদার্থ উৎপন্ন করে ফেলে। এজন্যই কি পূর্বে যে একটু আগে যে ব্রোমিন দ্রবণ লাল বর্ণ, সে তো আর কি ব্রোমিন থাকছে না, সে বিক্রিয়ায় অংশ নিয়ে ফেলছে, কিংবা এখানেও পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেও বিক্রিয়ায় অংশ নিয়ে ফেলবে। এই জন্যই এদের বর্ণগুলো দ্রবীভূত হয়ে যাচ্ছে বা দূরীভূত হয়ে যাচ্ছে মূলত। তাহলে কি ঘটে এখানে? সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে ঠিক আগের মতন, এবং ইথিন বা অ্যালকিন যে অসম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়াটা দ্বারা প্রমাণিত হয়। এবং এখানে কি ঘটে? প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রক্সাইড, একটু দেখো আমরা এই দুইটা কি যোগ করি এই বিক্রিয়ায় অ্যালকিনের সাথে। তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করে, যেটা জারণটা ঘটাতে সাহায্য করে। এবং সেই জায়মান অক্সিজেন এবং দ্রবণের পানি ইথিনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইথিলিন গ্লাইকলটা সৃষ্টি করে। কিরকম? আমরা বিক্রিয়াটা দেখি। এই যে খেয়াল করো, এখানে ইথিন ছিল, এই হচ্ছে সেই বিক্রিয়াটা যেখানে ইথিন পানি যোগ করা হচ্ছে দ্রবণে যে পানি, এবং জায়মান অক্সিজেন। এটা কোথা থেকে এসেছে? এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে। এবং জায়মান অক্সিজেনকে এই অক্সিজেন পরমাণুর দুই পাশে থার্ড ব্র্যাকেট দেওয়া হবে। এটা দেখলেই তুমি বুঝবে যে এটা জায়মান অক্সিজেন ইন্ডিকেট করছে। তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে? এখানে উৎপন্ন হচ্ছে ইথিলিন গ্লাইকল। তার মানে এখানকার ডাবল বন্ডটা ভেঙে যায়, কার্বনের দুইটা হাত বের হয় দুই জায়গা থেকে, এখানে একটা OH চলে আসে, এখানে একটা OH চলে আসে। এই যে খেয়াল করে দেখো, ভেঙে গেল ডাবল বন্ডটা, তারপরে এই যে যৌগটা সৃষ্টি হলো, এটার নামটাই হচ্ছে ইথিলিন গ্লাইকল অথবা ইথেন 1,2-ডাইঅল। তাহলে ঠিক আগের মতন আমরা একটু দেখি যে অ্যানিমেশনটা কিরকম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার গোলাপি দ্রবণ দেয়া হলো এখানে, কিছুক্ষণের মধ্যে এই গোলাপি বর্ণটা দূরীভূত হয়ে গেল। তার মানে কি? ইথিন, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং কি পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণটা সেখানে সৃষ্ট জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, তার মানে জায়মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথেন এবং পানি কি ইথিলিন গ্লাইকল সৃষ্টি করছে। এই জন্যই কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা দূরীভূত হয়ে যাচ্ছে। তার মানে এই বিক্রিয়া থেকেও আমি বুঝলাম কি যে অ্যালকিন কিভাবে আমি শনাক্ত করব। যদি এই পাত্রে পূর্বে অ্যালকিনের পরিবর্তে অ্যালকেন থাকতো, তাহলে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা দূরীভূত হতো না, সেটা গোলাপি থেকে যেত। তার মানে এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই পরীক্ষাটা, অর্থাৎ এটার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা, এই দুই পরীক্ষার মাধ্যমে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আইডেন্টিফাই করতে পারি বা আলাদা করতে পারি। লাস্ট যেটা আমরা রাসায়নিক বিক্রিয়া দেখব সেটা হচ্ছে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। তো আমরা পলিমারকরণ বিক্রিয়া কাকে বলি?
মূলত যেই বিক্রিয়াটাতে কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ একটা অণু গঠন করে, সেই বিক্রিয়াটাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। তো এই পলিমারকরণ বিক্রিয়া, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেগুলো অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় মনোমার, এবং এই মনোমারগুলো বা ক্ষুদ্র অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বড় অণুটা বা বৃহৎ অণুটা সৃষ্টি করে তাকে বলা হয় পলিমার। তাহলে খেয়াল করে দেখো যে সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে এবং 1000 বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ 1000 অ্যাটমসফেরিক প্রেশার এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়, এবং এই বিক্রিয়াটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। কেন, একটু পরেই তুমি দেখতে পাবে। এই হচ্ছে সেই বিক্রিয়াটা। এখানে এন দিয়ে একটা সংখ্যাকে বোঝানো হচ্ছে যে এন সংখ্যক ইথিন এখানে রয়েছে। তো এই কন্ডিশনে বা এই অবস্থায় যদি আমি রাখি কি 1000 বায়ুমণ্ডল চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন, তখন সে পলিথিন উৎপন্ন করে। পলিথিনের সংকেতটা এরকম কেন, এটা দিয়ে মূলত কি বোঝানো হচ্ছে একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে আমাদের ইথিন, যেটা যখন পলিমারকরণ বিক্রিয়া ঘটে সে তার ডাবল বন্ডটা ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হবে, এখানকার ডাবল বন্ড, একটা বন্ড ভেঙে গেলে এখানে কার্বনে একটা হাত, এই কার্বনে একটা হাত সৃষ্টি হবে, যেটা হয়েছে। তো এরকম কি একটা ইথিন অণু না, এরকম অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে এইভাবে যুক্ত হয়ে যাবে। এই যে দেখো বৃহৎ একটা অণু সৃষ্টি হলো, এই পুরো অণুটা হচ্ছে পলিথিনের সংকেত। তাহলে এই যে দেখো এন সংখ্যক ইথিন, তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে অনেক বড় একটা বৃহৎ একটা অণু সৃষ্টি করলো, যার নামটা হচ্ছে পলিথিন। তাহলে এখানে মনোমার কে ছিল আর পলিমার কে হলো, এই বৃহৎ যে যৌগটা এইটাই হচ্ছে পলিমার। আর এই পলিমার গঠনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো অর্থাৎ ইথিনের যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো ব্যবহৃত হয়েছে তাদের প্রত্যেককে বলা হয় এক একটা মনোমার। তাহলে এইভাবেই আমরা ইথিনের পলিমারকরণ বিক্রিয়াটা দেখতে পেলাম, এবং এর সাথেই আমাদের শেষ হলো যে অ্যালকিনের রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বিক্রিয়াগুলো কি কি। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা অ্যালকাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।